ভোরের সূর্যের কোমল আলো এসে পড়ছিল এ রাজ্যের গাছগাছালির ওপর। হীরের আবরণে সৃষ্টি গাছের উপর আর সোনার আবরণে তৈরি পথের উপর সূর্যের আলো পড়তেই সবকিছু অনেক বেশি উজ্জ্বল দেখাচ্ছিল। সবকিছুতেই যেন ছিল জাদুর ছোঁয়া। সে রাজ্যের প্রাণীদের কোনো কিছুর অভাব ছিল না। তারা যাই চাইতো হাতের কাছে পেয়ে যেত। আরে আমার মিষ্টি ফল, এই তো আমার হাতে মিষ্টি ফল চলে এসেছে। আরে আমার ইলিশ পেটি সন্দেশ, ইস এই তো আমার ইলিশ পেটি সন্দেশ। এই লাল, আমাদের কত সুখ তাই না? আমরা যা চাই তাই হাতের উপর পেয়ে যাই। ঠিক বলেছিস নীল পাখি, আমাদের মতো সুখে আর কোনো রাজ্যের প্রাণীরা নেই। এসবই আমাদের সৌভাগ্য। ওদিকে সে রাজ্যের মায়াকন্যারা তাদের মহারানী মায়াবিনীর কক্ষে গিয়ে বলে, মহারানী চলুন, রাজ্য পরিচালনার সময় হয়ে গেছে। দুই মায়াকন্যার ডাকে মায়াবিনী ঘুরে তাকায় আর বলে, রাজসভায় গিয়ে কি হবে বল? সেই তো প্রতিদিনের মতো রাজসভায় গিয়ে বসে থাকা। এই রাজ্যে তো কেউ কোনো পাপই করে না যে তার বিচার করব। কারো তো কোনো কিছুরই অভাব নেই, তাহলে কেনই বা কেউ অপরাধ করবে? এটাই তো ভালো মহারানী, আমাদের রাজ্য জুড়ে তাই তো শুধু শান্তির হাওয়া বইছে। এত শান্তি, এত সুখ, সব যেন আমার মনকে আরো বেশি বিষাদ করে তুলছে। তখনই সেখানে রঙিন সুখ পাখি চলে আসে। মহারানী মহারানী, এত কিসের ডাকাডাকি? যেতে হবে রাজসভায়। উফ সুখ পাখি, তুইও শুরু করলি? হাজার বিরক্ত থাকার পরেও মহারানী মায়াবিনী প্রতিদিনের মতো নতুন পোশাক পরে রাজসভায় গেলেন। এ রাজ্যের নাম ছিল মায়া রাজ্য, যে রাজ্যে না ছিল কারো জন্ম আর না ছিল কারো মৃত্যু। হুট করেই 2000 বছর পূর্বে এ রাজ্য আর রাজ্যে বসবাসরত সকলের জন্ম হয়েছিল। তবে এ রাজ্যে কোনো পুরুষ ছিল না, এ রাজ্যে ছিল শুধু কন্যা। সেখানকার সব কন্যারা আর লাল, নীল, সবুজ রঙের পশু পাখিরা হাজার হাজার বছর ধরে বেঁচে ছিল। আর সে রাজ্যের সব থেকে বুদ্ধিমান প্রাণী ছিল রাজ্যের মন্ত্রী গাধা। সকলে এ রাজ্যে বেশ সুখে থাকলেও সে রাজ্যের মহারানীর মনে কোনো সুখ ছিল না। না, এ রাজ্যে আমার আর ভালো লাগছে না। একঘেয়ে জীবন, না আছে রোগ শোক, না আছে হাসি কান্না, আর না আছে এই একঘেয়ে জীবনের শেষ। মহারানী শান্ত হন, আপনি আমাদের রানী। আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে আমাদের রাজ্যের বাকিদের কি অবস্থা হবে? আমাদের রাজ্যের সব থেকে বুদ্ধি সম্পন্ন তো আপনি গাধা মহাশয়। আপনিই বলুন, এই একঘেয়ে জীবন থেকে মুক্তি পেতে আমি কি করতে পারি? আমি গতকাল রাতে গণনা করতে বসেছিলাম। সেই গণনা থেকে জানতে পেরেছি পৃথিবী নামক এক গ্রহের কথা। পৃথিবী? এই গ্রহের ব্যাপারে আমি আগেও শুনেছিলাম। আচ্ছা, এই গ্রহ সম্পর্কে আমাকে জানাতে পারবেন? মহারানী, আপনি চাইলে একবার এই গ্রহ থেকে ঘুরে আসতে পারেন। সে গ্রহের মানুষের জন্ম আছে, মৃত্যু আছে। আমাদের মতো তারা হাজার হাজার বছর ধরে বেঁচে থাকে না। ঠিক বলেছ, আমার একবার সে গ্রহ থেকে ঘুরে আসা উচিত। আপনি তাহলে আমার সে গ্রহে যাওয়ার বন্দোবস্ত করুন গাধা মহাশয়। যথা আজ্ঞা মহারানী। রানী মায়াবিনী এরপর নিজের সিংহাসন থেকে উঠে নিজ কক্ষের দিকে চলে যায়। সুখ পাখি মায়াবিনীর পিছু পিছু যেতে যেতে বলে, মহারানী, আমাকেও নিয়ে যাবেন সাথে করে? আমিও পৃথিবী দেখতে চাই। তুই গিয়ে কি করবি শুনি? এ রাজ্যে না হয় আমার মন বসছে না। তোর কি সমস্যা? আমার সমস্যা একটাই, আপনাকে ছাড়া আমার ভালো লাগে না। আমি তাই সব সময় আপনার আশেপাশে থাকতে চাই। হ্যাঁ, সে তুই একাই আছিস, যার কাছে আমি সব কথা বলতে পারি।
কিছুদিনের মধ্যে মায়াবিনী আর সুখ পাখির পৃথিবীতে যাওয়ার ব্যবস্থা করা হয়। মহারানী, এই দেখুন, এটা আমাদের রাজ্যের আশ্চর্য বাহন। এই আশ্চর্য বাহন আপনাকে পৃথিবীতে নিয়ে যাবে। দয়া করে আমাদেরকে এতিম করে দিয়ে যাবেন না মহারানী। আপনি চলে গেলে আমাদেরকে কে সামলাবে? আমাদের সাথেই থাকুন। আমি তো আর একেবারে চলে যাচ্ছি না মায়া কন্যা, আমি আবারও ফিরে আসব। এই রাজ্যের সুখ শান্তি সবকিছু দেখতে দেখতে আমি হাঁপিয়ে উঠেছি, তাই আমি নতুন কিছু দেখার জন্য উদ্বিগ্ন হয়ে আছি। বেশ মহারানী, আপনি আমাদের ছেড়ে চলে যেতে চাচ্ছেন, আমরা আপনাকে বাধা দিব না। শুধু একটাই অনুরোধ, পৃথিবী ঘোরা শেষ করে আমাদের কাছে আবার ফিরে আসবেন। আমি তোমাদের মহারানী, আমি তোমাদের ছেড়ে আর কোথায় যাব? আমাকে তো আবার রাজ্যে ফিরতেই হবে। মায়াবিনী এমনটা বলে সুখ পাখিকে নিয়ে আশ্চর্য বাহনে উঠে বসলো। আশ্চর্য বাহন, আমাকে এক্ষুনি পৃথিবী নামক সেই আশ্চর্য গ্রহে নিয়ে যাও। নিয়ে যাও, নিয়ে যাও, পৃথিবীতে নিয়ে যাও। মায়াবিনী সুখ পাখিকে নিয়ে রওনা দিল পৃথিবী নামক গ্রহে। বুঝলি সুখ পাখি, আমার আরো অনেক আগে এ রাজ্য ছেড়ে অন্য কোনো রাজ্য থেকে ঘুরে আসা উচিত ছিল। সে তো উচিত ছিলই। আপনি কেন যে এতদিন যাননি? আপনি গেলে তো আমারও যাওয়া হতো। কি যে মজা লাগছে আমার। মায়াবিনী আর সুখ পাখি আশ্চর্য বাহনে চড়ে অনেক দূরের পথ পাড়ি দিতে থাকে। তাদের রাজ্য ছিল পৃথিবীর উল্টো দিকে, তাই তাদের পৃথিবীতে পৌঁছানোর জন্য অনেক উপরের দিকে উঠতে হচ্ছিল। তারা যত বেশি উপরের দিকে যাচ্ছিল, তাদের কাছে সবকিছু ততই নতুন লাগছিল। আরে এসব কি দেখছি? ওই যে দেখুন মহারানী, ওই যে দূরে ওই রাস্তাগুলো কি পচা দেখতে। আমাদের মতো সোনার তৈরি রাস্তা নেই সেখানে। আহা সুখ পাখি, এভাবে বলে না। আমরা তো নতুন কিছু দেখতেই পৃথিবীতে যাচ্ছি, তাই না? অনেক দূরের পথ পাড়ি দিয়ে শেষ পর্যন্ত মায়াবিনী আর সুখ পাখি পৃথিবীতে পা দিল। তাদের আশ্চর্য বাহন সমুদ্রের সামনে এসে থেমেছিল। আরে আরে, আশ্চর্য বাহন থেমে গেল। তাহলে এটাই কি পৃথিবী? এই পানি ভর্তি জলাশয়টাই পৃথিবী? এ কেমন গ্রহ? এখানে তো শুধু পানি। ওহ সুখ পাখি, তুই শুধু পানি ভর্তি সমুদ্র দেখছিস। সমুদ্রের ওপারটাও দেখ, কত সবুজ রঙের গাছ। আমাদের রাজ্যে তো সবুজ রঙের কোনো গাছ নেই, হতে পারে ওটাই পৃথিবী। কি বলছেন মহারানী? সবুজ রঙের গাছেই পৃথিবী? আমার মাথায় যে কিছুই ঢুকছে না। তোর আর মাথায় ঢুকাতে হবে না। তবে শোন, আমি কি বলি, আমাদের এখন সমুদ্রের ওই পারে যেতে হবে। আশ্চর্য বাহন, তুই এখান থেকে চলে যা। তোকে যখন ডাকবো চলে আসবি। মায়াবিনী এমনটা বলতেই আশ্চর্য বাহন চলে যায়। আমি না হয় উড়ে উড়ে সমুদ্র পার হব, কিন্তু আপনি কিভাবে সমুদ্র পার হবেন? ইচ্ছে করলে কিন্তু আমি আমার জাদু শক্তি দিয়ে এই সমুদ্র পার হতে পারি, কিন্তু সেটা করলে তো পৃথিবীর মানুষ আমাকে ভয় পেয়ে যাবে। কি করা যায় বলতো? ওই যে দেখুন, কি অদ্ভুত একটা বাহন পানি দিয়ে ভেসে যাচ্ছে। ওখানে আবার কিছু মানুষও দেখা যাচ্ছে। ও বাবা, এখানে তো আমাদের রাজ্যের মতো শুধু কন্যা নেই, পুরুষও আছে দেখছি। জানি আমি, এই জন্যই তো এই রাজ্য আমাদের রাজ্য থেকে অনেক আলাদা। আমাদের তাহলে ওই বাহনটার সাহায্য নিতে হবে। আর তারপরই মায়াবিনী নৌকার মাঝিকে ডাকতে শুরু করে। ও পুরুষ মানুষ, পুরুষ মানুষ শুনছো? আমাকে কি সমুদ্রের ওপারে নিয়ে যেতে পারবে? মায়াবিনীর কণ্ঠ মাঝির কানে যেতেই সে চমকে ওঠে আর মায়াবিনীর দিকে তাকায়। এ কেমন ডাক? পুরুষ মানুষ? আমাকে তো সবাই মাঝি বলেই ডাকে। আর এরাই বা কারা? তাছাড়া ওপারে তো কেউ যায় না।
আমি তো শুনেছি ওপারে ভূত পেতের বাস। ও বাবারে, তাহলে কোনো পেতনি হবে। মাঝি এমনটা বলে নৌকা নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। আর তাই দেখে মায়াবিনী বলে, সুখ পাখি, ওই পুরুষ মানুষ তো আমার ডাকে আমাকে নিতে এলো না। এবার তাহলে কি করব? কিভাবে যাব সমুদ্রের ওই পারে? আপনি কোন গ্রহে আসলেন বলুন তো মহারানী? আমাদের রাজ্যে আপনি আদেশ করলেই কত বাহন এসে হাজির হয় আপনার সামনে, অথচ এখানে আপনার ডাক কেউ শুনলই না। আহা সুখ পাখি, এভাবে বলিস না। ওখানে তো আমি মহারানী, তবে এখানে আমি খুবই সাধারণ একজন। আর এজন্যই তো এখানে আমার আদেশ শোনার জন্য কেউ তৈরি থাকে না। তাছাড়া আমি তো এমনটাই যাচ্ছিলাম। সত্যি মহারানী, আপনার চাওয়া পাওয়া খুবই অদ্ভুত। ওসব আমার মোটেও মাথায় ঢোকে না। ঢোকে না তো মোটা মাথায় ওসব ঢোকানোর চেষ্টাও করিস না। ওই তো দেখা যাচ্ছে এদিকে আরো একটা বাহন এগিয়ে আসছে। দেখি এই পুরুষ মানুষকে ডাকলে আমার ডাক শোনে কিনা। পুরুষ মানুষ, ও পুরুষ মানুষ, আমাদের একটু সমুদ্র পার করে দাও না গো। আরে, ওই কন্যা ওভাবে চিৎকার করছে কেন? আর আমাকে ওভাবে পুরুষ মানুষ বলে ডাকছেই বা কেন? হা হা হা। এভাবে কেন বলছো মাঝি? হতেও তো পারে সে কোনো বিপদে পড়েছে। তোমার উচিত তাকে সাহায্য করা। পারলে নৌকাটা ওদিকে নিয়ে যাও। এ তো মহাজালায় পড়া গেল। ওদিকে গেলে তো আমার আবার দেরি হয়ে যাবে। বেশ, আপনি যখন বলছেন তাহলে যাচ্ছি ওদিকে। এই বলে মাঝি তার নৌকা নিয়ে মায়াবিনীর দিকে এগিয়ে গেল। এই যে কন্যা, এদিকে এসো। এবার বলো, ডাকছিলে কেন? আর আমাকে তো সবাই মাঝি বলেই ডাকে, তুমি অমন অদ্ভুত করে পুরুষ মানুষ বলে ডাকছিলে কেন? মাঝির কথা শুনে মায়াবিনী নিজের ভুল বুঝে বলল, কিছু মনে করো না মাঝি, আসলে তোমার নাম না জেনে আমি ওভাবে ডেকেছি। এ তো বড্ড জ্বালায় পড়া গেল। আরে বাপু, আমার নাম মাঝি না। যারাই নৌকা চালায় সবাইকে মাঝি বলে ডাকা হয়। আচ্ছা, ওসব বোঝানোর সময় আমার হাতে নেই। এবার বলো, তুমি কোন গ্রামে যাবে? গ্রাম? সে আবার কি? আমি তো সমুদ্রের ওই পারে যাব। সে কি কথা গো কন্যা? কোন গ্রামে যাবে তাও জানো না? সে কেমন কথা? এর জন্যই তো বলছিলাম এদিকে আসার প্রয়োজন নেই। শুধু শুধু আমার সময় নষ্ট। বলি, সমুদ্রে যে পার হবে তোমার কাছে পয়সা আছে? পয়সা? সেটা আবার কি জিনিস? কি রে পাখি, এই মাঝি কিসের কথা বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও তো কিছু বুঝতে পারছি না মহারানী। সুখ পাখিকে কথা বলতে দেখে নৌকাতে থাকা মাঝি আর যাত্রী দুজনেই অবাক হয়ে গেল। কি আশ্চর্য! এই পাখিটা দেখছি কথাও বলতে পারে। আর তাছাড়া পাখিটা তোমাকে মহারানী বলে ডাকলো যে? তুমি কোথাকার মহারানী? তোমাকে তো এই তল্লাটে আগে কখনো দেখিনি। যাত্রীর কথায় মায়াবিনী কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, আসলে ও তো আমার পোষা পাখি, তাই ও আমাকে মহারানী বলে ডাকে। ওসব কথা শুনে আমার কাজ নেই। বলি, হাতে যে চুড়িগুলো দেখছি ওগুলো কি আসল সোনার নাকি সোনার জল লাগানো? না না, এগুলো খাঁটি সোনা। মায়াবিনীর কথা শুনে মাঝির লোভ হলো, তাই সে মনে মনে ভাবলো, এই তো পেয়েছি। মেয়েটাকে বোকা বানিয়ে এবার চুড়িগুলো হাতিয়ে নিতে হবে। কি হলো গো মাঝি, চুপ করে আছো যে? আমাদেরকে সমুদ্র পার করে দেবে না? সে আমি দিতেই পারি, তবে তার বিনিময়ে তোমার মহারানীকে হাতের ওই দুটো চুড়ি আমাকে দিতে হবে। শুধু এই চুড়ি দিলেই তুমি পার করে দেবে? নাও তাহলে দুটো কেন, 4টি চুড়ি তুমি রাখো। এই কথা বলে মায়াবিনী তার হাত থেকে 4টে চুড়ি খুলে মাঝির দিকে এগিয়ে দিল। আর এটা দেখে মাঝি আর যাত্রীরা সবাই অনেক অবাক হয়ে গেল। আশ্চর্য! সামান্য সমুদ্র পার করে দিতে তুমি এতগুলো দামি চুড়ি মাঝিকে দিয়ে দিলে? তাতে কি, ও চুড়ি আমার কি কাজেই বা আসবে? মাঝি নাও, এবার তুমি আমাদেরকে সমুদ্র পার করে দাও। এই কথা বলে মায়াবিনী সুখ পাখিকে সঙ্গে করে নৌকায় উঠে পড়ল। আর মাঝিও তার নৌকা চালাতে লাগলো। দেখলি তো সুখ পাখি, এই পৃথিবী কত সুন্দর জায়গা। শুধু শুধু গাধা মশাই আমাকে ভয় দেখাচ্ছিল। এখানকার লোকেরাও তো বেশ ভালো। কেমন সামান্য চুরির বিনিময়ে আমাকে এত বড় সমুদ্র পার করে দিল।
হ্যাঁ মহারানী, আমিও তো তাই দেখছি। তবে আমি ভাবছি এই এতটুকু বাহনে করে আমরা এত বড় সমুদ্র কিভাবে পার হব? তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। এখানে হয়তো এভাবেই লোকেরা সমুদ্র পার হয়। সেসব না হয় বুঝলাম, কিন্তু এদিকে যে আমার পেট খিদে চোচো করছে, সেদিকে তো আপনার একটুও খেয়াল নেই মহারানী। এত কিছুর ব্যবস্থা হয়ে গেল, এবার আমার খাবারের ব্যবস্থাটুকু করুন মহারানী, নইলে জন্ম মৃত্যুর এই পৃথিবীতে বিচরণের প্রথম দিনই আমাকে অক্কা পেতে হবে। তুই শুধু শুধু বাজে বকছিস। এখানকার মানুষরা তো বেশ ভালোই। তাদের কাছে খাবার চাইলে তারা নিশ্চয়ই কোনো ব্যবস্থা করে দিবে। এই বলে মায়াবিনী মাঝির দিকে এগিয়ে গিয়ে বলল, মাঝি, ও মাঝি। কি হয়েছে? ওভাবে ডাকছো কেন? বলছি আমার পাখিটার ভীষণ খিদে পেয়েছে। তোমার কাছে কি কোনো খাবার আছে? হায় বিধাতা, তুমি আমাকে কাদের পাল্লায় ফেললে। বলি, এই হার হাওয়াতে পৃথিবীতে মানুষকেই না খেয়ে দিন কাটাতে হয়, আর তুমি কিনা তোমার পাখির খাবার চাইছো আমার কাছে। বলি, এসব কি তামাশা হচ্ছে নাকি? ওসব খাবার টাবার আমার কাছে হবে না। দেখো না মাঝি, যদি কোনো ব্যবস্থা করা যায়। এই ভরা সমুদ্রে তোমরা সাহায্য না করলে আমি কোথায় খাবার পাবো বলো? মায়াবিনীর কথায় মাঝির মাথায় আবারও একটা বুদ্ধি আসলো, আর সে মনে মনে ভাবলো, না, এই সুযোগটা তো কিছুতেই হাতছাড়া করা যায় না। হাড়িতে তো গত রাতের কিছু পান্তা রাখা আছে, সেগুলোকে কাজে লাগিয়ে আমি বরং মেয়েটার গলার হারটা চেয়ে নিই। কি হলো গো মাঝি, চুপ করে আছো যে? দাও না গো খাবার, নইলে খিদেতে যে আমার পাখিটা মরেই যাবে। বেশ, তো খাবার দিতে পারি, তবে এক শর্তে। শর্ত? কি শর্ত শুনি? বলছি, তোমার গলায় তো অনেকগুলো মালা, ওগুলো একটা যদি দাও তবেই তোমার পাখিকে কিছু খাবার দিতে পারি। রাজি থাকলে বলো, নইলে যেখানে বসেছিলে সেখানে গিয়েই বসে থাকো। আরে এই কথা আগে বলবে তো। এই নাও মালা, এবার জলদি জলদি খাবারের ব্যবস্থা করো দেখি। এই বলে মায়াবিনী তার গলা থেকে একটা হার খুলে মাঝির দিকে এগিয়ে দিল। সেটা দেখে মাঝি হাসতে হাসতে মনে মনে বলল, যাক বাবা, আজ যে সকালে কার মুখ দেখে ঘুম ভেঙেছিল। সারা মাস নৌকা চালিয়ে যা আয় হয় তার চেয়ে দ্বিগুণায় আজ এদেরকে বোকা বানিয়েই হয়ে গেল। এসব ভাবতে ভাবতে মাঝি পান্তার হাড়ি মায়াবিনীর সামনে এগিয়ে দিয়ে বলল, এই নাও, এর বেশি কিন্তু আমি কিছু দিতে পারবো না। ধন্যবাদ মাঝি, ধন্যবাদ তোমাকে। এতে বুঝি কোনো মিষ্টি আছে? ভরা সমুদ্রে মিষ্টি পাবো কোথায়? এতে কিছু পান্তা আছে, খেলে খাও, না খেলে বসে থাকো। আমি কিন্তু বাপু তোমার মালা ফেরত দিতে পারবো না, বলে দিল। না না, তোমাকে কিচ্ছু ফেরত দিতে হবে না। কই রে সুখ পাখি, এদিকে আয়। মায়াবিনীর ডাকে সুখ পাখি সেখানে এসে বলল, মহারানী, আপনিও তো সকাল থেকে কিছু খাননি। আপনাকে রেখে আমি কি করে খাই বলুন? তার চেয়ে চলুন, এখানে যেটুকু খাবার আছে সেটুকু বরং আমরা দুজনে ভাগ করে খাই। আর আপনি যদি না খান তাহলে কিন্তু আমিও খাবো না। সত্যি তোকে নিয়ে আর পারা গেল না। বেশ, চল তাহলে দুজনেই খাই। এই বলে তখন মায়াবিনী আর সুখ পাখি দুজনে মিলে হাড়িতে থাকা পান্তা বেশ আয়েশ করে খেতে লাগলো। খাওয়া শেষে মায়াবিনী বলল, আহ কি সুস্বাদু! সত্যিই মাঝি, তুমি আজ আমাদের খুব ভালো খাবার খাওয়ালে। এর বিনিময়ে একটা না, তোমার উচিত ছিল আমার কাছ থেকে দুটো গলার হার নেয়া। কি বলিস রে সুখ পাখি? তা যা বলেছেন মহারানী। এই নাও মাঝি, আরো একটা হার দিলাম। সুখ আর মায়াবিনীর কথা শুনে মাঝি আর যাত্রীরা আবারও ভীষণ অবাক হলো। সত্যি তোমাদেরকে যত দেখছি ততই অবাক হচ্ছি। তবে তোমাদেরকে দেখে তো বেশ ভালো ঘরের বলেই মনে হচ্ছে, অথচ পান্তাও এত তৃপ্তি করে খেলে দেখে অবাকই লাগছে। ও আচ্ছা, এই সুস্বাদু খাবারের নাম বুঝি পান্তা? নামটা মনে রাখিস সুখ পাখি। এবার রাজ্যে ফিরে গেলে এই খাবারকে রাজ্যের জাতীয় খাবার ঘোষণা করব। মায়াবিনীর মুখে এমন কথা শুনে মাঝি আর যাত্রী দুজনেই হো হো করে হেসে উঠল। আজব তো, ওরা আমার কথা এভাবে হাসলো কেন? কি জানি মহারানী।
সুখ পাখি কথা বলার সাথে সাথে আকাশে ঘন কালো মেঘ এসে জমা হলো, আর সাথে সাথে মাঝ সমুদ্রে হঠাৎ ঝড় উঠে এলো। সেটা দেখে ভয়ে মাঝি বলে উঠল, হায় বিধাতা, এ তুমি কোন বিপদে ফেললে? একটু আগেও তো আকাশে মেঘ ছিল না, হঠাৎ এমন মেঘ করে এলো কেন? মাঝি, ও মাঝি, মাঝ সমুদ্রে এ কেমন ঝড় উঠলো? ভালোই ভালোই পারে ফিরতে পারবো তো? মাঝি আর যাত্রীর কথায় মায়াবিনী আর সুখ পাখি তখন ভয় পেয়ে যায়। মহারানী, আমার ভীষণ ভয় হচ্ছে। ওরা এসব কি বলছে? তাহলে কি পৃথিবীতে প্রথম দিনই আমাদের শেষ দিন হবে? আপনি কিছু বলছেন না কেন মহারানী? আমার যে ভীষণ ভয় হচ্ছে। দয়া করে কিছু করুন মহারানী, নইলে যে আর কোনোদিনই আমরা আমাদের মায়া রাজ্যে ফেরত যেতে পারবো না। সুখ পাখির কথায় মায়াবিনী ভীষণ চিন্তায় পড়ে গেল, আর সাথে সাথে ঝড়ের ভয়াবহতাও দ্বিগুণ বেড়ে গেল। কি করি বলতো সুখ পাখি? আমি চাইলেই তো আমার মায়াবল কাজে লাগিয়ে সমুদ্র পার হয়ে যেতে পারি, কিন্তু আমরা চলে গেলে এই অসহায় মাঝি আর লোকগুলো তো মারা পড়বে। মহারানী, এখন এসব ভাবার সময় নয়। আপনি আপনার শক্তি কাজে লাগিয়ে এই বিপদ থেকে উদ্ধার করুন, নইলে তো আমাদের আর কখনো রাজ্যে ফেরা হবে না। নৌকার মাঝি আর যাত্রীরা অবাক হয়ে সুখ পাখি আর মায়াবিনীর কথা শুনছিল। এদিকে ঝড়ের তাণ্ডব বেড়েই চলছিল। মায়াবিনী তার জাদু শক্তি কাজে লাগিয়ে ঝড় থেকে নৌকাকে বের করে নিয়ে আসলো। এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়। একে যদি আমি রাজামশাইয়ের কাছে তুলে দিতে পারি, নিশ্চয় তিনি আমাকে প্রচুর অর্থ পুরস্কার দেবে। তখন আর এই জীবনে ঝুঁকি নিয়ে নৌকা চালিয়ে আমার পেট চালাতে হবে না। মেয়ে, কে গো তুমি? আজ তুমি না থাকলে নির্ঘাত আমি প্রাণে মারা যেতাম। তুমি আমার জীবন বাঁচিয়ে দিলে। আমি তোমার এই ঋণ শোধ করতে চাই। তুমি বরং আমার বাসায় আমার অতিথি হয়ে কিছুদিন থাকবে, চলো। মাঝির কথা শুনে সুখ পাখি আর মায়াবিনী অনেক খুশি হয়। দেখলি রে সুখ পাখি, এই পৃথিবীর মানুষ কত ভালো। একটু সাহায্য পেয়ে এই মাঝি তার বাসাতে আমাদের নিয়ে যেতে চাইছে। চল, আমরা এবার সুখে পৃথিবী ঘুরে দেখতে পারবো। মহারানী, এত সহজে মানুষকে বিশ্বাস করা কি উচিত হচ্ছে? তুই সব সময় দুশ্চিন্তা করিস রে সুখ পাখি। এরা আমাদের এত সাহায্য করলো, মাত্র একটা চুড়ি আর মালার বদলে তাদের খাবার দিয়ে দিল। তারপরও তুই তাদের বিশ্বাস করতে পারছিস না। আপনি যা বলবেন তাই হবে মহারানী, তবে আমাদের সব জায়গায় সাবধান থাকতে হবে। মাঝি, আমরা তোমার সাথে তোমার বাড়িতে যাব, তবে তোমাকে আমাদের জন্য একটা কাজ করতে হবে। আমাকে আর সুখ পাখিকে তোমাদের গ্রাম আর মানুষদের ঘুরিয়ে দেখাতে হবে। একদম চিন্তা করো না মেয়ে, তুমি যা যা দেখতে চাও আমি তোমাকে সবই দেখাবো। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তুমি যা চাইবে তাই হবে। তোমাদের পৃথিবী অনেক সুন্দর। তোমরা এখানে কি সুন্দর করে কাজ করো। নিশ্চয়ই তোমরা অনেক সুখে থাকো। তোমাদের নিশ্চয়ই কোনো অভাব নেই। তোমাদের রাজা তোমাদের জন্য অনেক ভাবে, তাই না? আমাদের রাজ্যে কোনো দুঃখ নেই, তুমি গেলেই দেখতে পাবে। সবাই কত আনন্দে থাকে, সবাই নিজের কাজ নিজেই করে নেয়। আর আমাদের রাজামশাইও রাজ্য শাসনে পারদর্শী। দেখলি সুখ পাখি, এটাই জীবন। না চাইতে সব পেয়ে গেলে সেই জীবনে আনন্দ কোথায় বল? নিজের কাজ নিজে করে নিলে তাতেই তো সুখ। মাঝি, আমি তোমাদের রাজার সাথে দেখা করতে চাই। তার থেকে রাজ্য পরিচালনার কিছু উপদেশ নিতে চাই। সেটা কি উচিত হবে মহারানী? আপনি একজন রানী হয়ে পৃথিবীর এক রাজার কাছে যাবেন? এই পাখি বারবার কিসের রাজ্যের কথা তোমাকে বলছে? আর তুমি কেনই বা রাজ্য শাসন শিখতে চাও? মাঝি, তুমি আমাদের উপকার করেছো, তাই তোমাকে বিশ্বাস করছি আমি। তাই বলছি, আমি পৃথিবীর বাইরে এক রাজ্য থেকে এসেছি। সেখানে কোনো মৃত্যু নেই, কষ্ট নেই, রোগ শোক নেই। তাই আমি নতুন রাজ্যের সন্ধানে এসেছি। তোমার সাহায্য পেলে আমি আমার কাজে সফল হতে পারবো।
এই তো দেখছি সোনার ডিম পাড়া হাঁস হাতে পেয়েছি আমি। না, একে রাজার হাতে তুলে দিলে আমারই ক্ষতি হবে। কোনো মতে এই মেয়েকে হাতছাড়া করা যাবে না। ও মাঝি, তুমি কি ভাবছো অত শত? তোমার বাড়ি কোথায়? নিয়ে চলো আমাদের, বড় ক্লান্ত হয়ে গিয়েছি যে আমরা। হ্যাঁ হ্যাঁ চলো, ওই তো সামনেই আমার বাড়ি দেখা যাচ্ছে। মাঝি মায়াবিনী আর সুখ পাখিকে নিয়ে কুঁড়ে ঘরে ঢুকলো। চারদিকে মাটির উঠোন, ভাঙা রান্নাঘর, তার মাঝ থেকে বের হয়ে আসে মাঝি গিন্নি। বলি, ও মাঝি, সারা রাত উধাও থেকে কত পয়সা রোজগার করলে? আমি সারাদিন তোমার সংসারে খেটে মরছি, আর তুমি সাথে উটকো ঝামেলা নিয়ে এলে। একই মহারানী, মাঝি যে বলেছিল তাদের রাজ্যে কোনো দুঃখ কষ্ট নেই, তাহলে এদের বাড়ি ঘর এমন পচা অবস্থা কেন? আর এই মেয়ে মানুষটাই বা কে? মাঝি, এই মেয়ে মানুষটা আবার কে? কেনই বা সে এমন করছে? মরার মাঝি, তুমি বুঝি আরেকটা বিয়ে করে বউ নিয়ে এসেছো? এই অভাবের সংসারে আরেকটা মানুষ আনতে লজ্জা করে না তোমার? সাথে দেখি একটা কথা বলা পাখিও আছে। গিন্নি, রাগ করছে কেন? আর আমি আবার বিয়ে করতে যাব কেন? চলো, তোমার সাথে কথা আছে। মাঝি তার গিন্নিকে নিয়ে ঘরের ভেতরে চলে গেল। মায়াবিনী আর সুখ পাখি মাঝির বাড়ির পাশে ঘুরে ঘুরে দেখতে থাকে। সুখ পাখি, আসলেই কি পৃথিবীর সব জায়গা এমন? এত কষ্ট চারিদিকে। এই মাঝির বাড়ির মতো সব জায়গা হলে না জানি কত কষ্ট করে সবাই থাকে। আপনি কি করতে চাইছেন মহারানী? আপনি কি সবার জীবন বদলাতে চাচ্ছেন? আর সেটা কি সম্ভব? আমার মায়াবল দিয়ে আমি চাইলেই এক্ষুনি সবার জীবন বদলে দিতে পারি, কিন্তু সেটা কি ঠিক হবে? সেটা জানাজানি হলে আপনার বিপদ বাড়বে মহারানী। এই পৃথিবীতে সবাই নিশ্চয় আমাদের রাজ্যের মতো ভালো মনের নয়। অন্যদিকে মাঝি আর তার গিন্নি ঘরের ভিতরে আলোচনা করছিল। গিন্নি, আগেই তুমি রাগ করো না, আমি এক সোনার ডিম পাড়া হাঁসের সন্ধান পেয়েছি। এই বলে সে সমুদ্র পার হওয়ার ঘটনা গিন্নিকে খুলে বলে। বুঝলে তো গিন্নি, এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়, এই নিশ্চয় কোনো মায়াবিদ্যা জানে। একে রাখলে আমাদের আর খেটে খেতে হবে না। এরপরে মাঝি মায়াবিনীর কাছ থেকে পাওয়া সোনার মালা আর চুড়িগুলো তার গিন্নির হাতে দেয়। এগুলো কি সব আসল সোনা গো? কি আশ্চর্য ঘটনা! এই মেয়ে এসব তোমাকে দিয়ে দিল? তবে আর বলছি কি গিন্নি, যাও যাও, এখনই ওই মেয়েকে তোমার কাছে রাখো। দেখো ও যেন কিছুতেই অন্য কোথাও চলে না যায়। মাঝি আর তার গিন্নি বাইরে এসে দেখে মায়াবিনী আর সুখ পাখি অবাক হয়ে তাদের ঘরবাড়ি ঘুরে ঘুরে দেখছে। ও মেয়ে, তোমার নাম কি? এত দূর পাড়ি দিয়ে এসেছো, নিশ্চয় তোমার খুব খিদে পেয়েছে। চলো, কিছু খেয়ে নেবে। তা পেয়েছে, কিন্তু তোমার নাম কি? আমি তোমাকে কি বলে ডাকবো? সবাই আমাকে মাঝির গিন্নি বলেই ডাকে, তুমিও তাই ডেকো কেমন? মাঝি গিন্নি, তোমাদের এখানে সবাই কি এমন বাড়িতেই থাকে? রোদ ঝড় তোমাদের কষ্ট হয় না? তা তো হয়ই। আমাদের এই গ্রামের রাজা খুবই নির্দয় মানুষ। সে আমাদের সব ফসল রোজগার করের নাম দিয়ে কেটে রাখে। এজন্যই তো আমাদের এত কষ্ট হয়। কি বলছো? এত খারাপ রাজা? তাও তোমরা কিছু বলো না কেন? রাজ্য শাসন করতে না জানলে তো রাজ্য থেকে দুঃখ কষ্ট দূরই হবে না। আমি এক্ষুনি যাব রাজার সাথে দেখা করতে। চল রে সুখ পাখি, দেখা করে আসি রাজার সাথে। কিন্তু মহারানী, আমরা তো এই গ্রামে কাউকেই চিনি না, মাঝিও নেই। তাহলে কিভাবে আমরা জানবো রাজার বাড়ির পথ কোনটা? কে চেনাবে আমাদের? সে আমরা ঠিক খুঁজে নিতে পারবো। চল তুই। মায়াবিনী সুখ পাখিকে নিয়ে মাঝির বাড়ি থেকে বেরিয়ে আসে, আর তখন মাঝির গিন্নি পিছন থেকে মায়াবিনীকে ডাকতে থাকে। ও মেয়ে, যেও না, শুনে যাও আমার কথা। তুমি একা সেখানে যেতে পারবে না, শোনো আমার কথা। মায়াবিনী ডাক না শুনে পথ ধরে হাঁটতে শুরু করে। মায়াবিনী আর সুখ পাখি গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে।
মহারানী দেখুন, চারদিকে কত ময়লা আবর্জনা, কোনো দিকে শান্তির ছিটে ফোঁটা পর্যন্ত নেই। এ কোথায় এলাম আমরা? চলুন, তার চেয়ে আমরা আমাদের রাজ্যে ফিরে যাই। আপনি বরং আশ্চর্য বহনকে ডাকুন। আহ সুখ পাখি, থাম না একটু বাপু। দেখি তো রাজার বাড়ি গিয়ে। ওই দেখ, একজন মানুষ হাঁটছে, ওকে জিজ্ঞেস করে দেখি রাজপ্রাসাদটা কোন দিকে। ও মানুষ, মানুষ শুনছো? শোনো শোনো। ভারী বেয়াদব মেয়ে তো, মানুষ মানুষ বলে ডাকছো কেন আমাকে? সভ্যতা শিখোনি নাকি একদম? মায়াবিনী থতমত খেয়ে যায়। এরপর সুখ পাখিকে বলে, এই গ্রহের মানুষকে মানুষ ডাকলে এত রেগে যায় কেন বলতো? শুনুন, আমাকে একটু রাজপ্রাসাদের পথ বলে দিতে পারবেন? আমি এখানে নতুন এসেছি, তাই ঠিকঠাক মতো চিনতে পারছি না। কে তুমি মেয়ে, আর আমাদের রাজার বাড়ির খোঁজ করছো কেন তুমি? কোনো বাজে মতলব নিয়ে আসনি তো আবার? না না, তোমাকে আমি মোটেও রাজবাড়ির পথ বলে দেব না। আমি কোনো খারাপ মানুষ নই গো, আমি তোমাদের ভালোর জন্যই রাজবাড়ি যেতে চাইছি। এই যে চারদিকে এত দুঃখ দুর্দশা, রাজশাসন জুড়ে কত ভুল, এগুলো নিয়ে কথা বলতে এসেছি আমি। বুঝতে পেরেছি, তুমি নিশ্চয়ই কোনো শত্রু রাজ্য থেকে আসা গুপ্তচর। যাও যাও, এখান থেকে চলে যাও। পথচারী এসব বলে দ্রুত সেখান থেকে সরে যায়। এরপর এগিয়ে একটা সৈন্যকোটালে গিয়ে সৈন্যদের ডাকে। প্রহরী ভাই, ও প্রহরী ভাই, আছো নাকি? ভারী বিপদ, ভারী বিপদ। কি হয়েছে? কি চেঁচাচ্ছ কেন ভাই? শত্রু রাজ্য থেকে এক গুপ্তচর এসেছে গো, আমি নিজের চোখে দেখেছি। রাজবাড়ির সন্ধান করছে পথে দাঁড়িয়ে, আমি কোনোভাবে পালিয়ে এসেছি। চলো দেখি কোথায় সেই গুপ্তচর, চলো আমার সাথে। পথচারী আর প্রহরী মায়াবিনীকে পাকড়াও করতে এগিয়ে যায়। এদিকে মায়াবিনী আর সুখ পাখি অবাক হয়ে আলোচনা করছিল। এসব কি হচ্ছে বলতো সুখ পাখি? আসার পর থেকে শুধু বিপদেই পড়ছি। আর শত্রু রাজ্যটা আবার কি জিনিস? রাজ্য কেন শত্রু হবে কারো? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি ঘটছে এসব? আমার ভয় করছে মহারানী। চল আমরা আর একটু খুঁজে দেখি, না হলে বরং মাঝির বাড়িতেই ফিরে যাব। এমন সময় প্রহরী আর পথচারী তাদের পথ রোধ করে দাঁড়ায়। এই মেয়ে, কোথা থেকে এসেছো তুমি? এই রাজ্যে কি চাই তোমার? আমি রাজার কাছে যেতে চাই, তার সাথে আমার ভীষণ গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে। তুমি কি আমাকে নিয়ে যেতে পারবে? চলো, আমি নিজেই তোমাকে রাজামশাইয়ের কাছে নিয়ে যাব। আমার সাথে চলো। প্রহরী সুখ পাখি আর মায়াবিনীকে সাথে করে রাজপ্রাসাদে আসে। রাজামশাইয়ের জয় হোক। কি ব্যাপার প্রহরী, এই সময়ে এখানে? আর তোমার সাথে এ কাকে ধরে এনেছো? রাজামশাই, এই কন্যা পথের মাঝে আপনার সন্ধান চাইছিল। যে লোক একে দেখেছে তার সন্দেহ হয় আমাকে জানায়। আমি নিশ্চিত এ কোনো শত্রুপক্ষের গুপ্তচর। কি বলো প্রহরী, এত বড় সাহস এই মেয়ের? একে এখনই বন্দি করার আদেশ দিন মহারাজ। আমার কথা শুনুন, আমি কোনো শত্রু নই। আমি এই রাজ্যের ভালো চাই, সুখ শান্তি চাই। কোন রাজ্য থেকে এসেছো তুমি? কি তোমার উদ্দেশ্য শুনি? আমি আপনাদের পৃথিবীর কেউ নই, এসেছি দূর একটা গ্রহ থেকে। সেখানে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, অশান্তি নেই, তাই নতুন কিছুর খোঁজে এসেছিলাম এখানে। আহা, মিথ্যে কথার বহর দেখুন মহারাজ। অন্য গ্রহ, অন্য রাজ্য বলি, পাগল কি নিজে নাকি আমাদের ভেবেছ? আমি মিথ্যে কথা বলি না। আপনাদের রাজ্যে এসে দেখলাম চারদিকে কত মলিন, ভাঙা ঘরবাড়ি, মানুষ নাকি দুবেলা খেতেও পায় না। তাই ভাবলাম মহারাজের সাথে দেখা করে রাজ্য শাসনের কিছু তথ্য জানিয়ে যাই। দেখেছেন মহারাজ, কি দুঃসাহসের! বলে কিনা আপনার রাজ্য খারাপ। মন্ত্রী, এখনই ওকে বন্দি করো। এর বিচার আমি পরে করব। সেই মুহূর্তে রাজসভায় দুইজন দরিদ্র মানুষ প্রবেশ করে। রাজার কাছে তারা এসেছে বিচার চাইতে। মহারাজ, বিচার করুন, আমার সাথে ঘটে যাওয়া অন্যায়ের বিচার করুন আপনি। মহারাজ, ওর সাথে নয়, বরং ও আমার সাথে অন্যায় করেছে, আপনি ওর বিচার করুন।
আহা, দেখছো এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ চলছে, এর ভিতর কেন তোমরা ঝামেলা করছো? যাও যাও, এখান থেকে যাও। দাঁড়াও মন্ত্রী, এই কন্যা তো বললো ও আমাকে রাজ্য শাসন শিখাতে এসেছে, তো এদের সমস্যার বিচার সেই করুক। হ্যাঁ বলো প্রজারা, কিসের বিচার চাও তোমরা? মহারাজ, আমার গরু একটা ফুটফুটে ছানার জন্ম দিয়েছে, কিন্তু এই লোক বলছে এটা তার গরুর ছানা। আমাকে আমার ছানা ফেরত দিন মহারাজ। না মহারাজ, ওটা আমার গরুর ছানা, ওকে জিজ্ঞেস করুন। ও কি দেখেছে ওটা ওর গরুর ছানা? ওটা আমার গোয়ালে ছিল, তার মানে এটা আমার। হক কথা, যার গোয়ালে পাওয়া গেছে এটা তারই ছানা, এখানে তো কোনো সমস্যা দেখছি না। এ কি বলছেন মন্ত্রী মশাই? আমার গরুর বাচ্চা হওয়ার ছিল, সেই বাচ্চা আমার না হয়ে আপনি বলছেন ওর গরু তো ছেলে গরু, তার কিভাবে ছানা হয়? বাজে কথা বলবে না, আমার গোয়াল থেকে বের হয়েছে, ও আমার গোয়ালের ছানা। এসব কি বলছে মহারানী? গোয়ালের আবার বাচ্চা হয় না? আর মন্ত্রী বা কেমন বিচার করছে এসব? তো তুমি বলতে চাইছো যে তোমার গোয়াল থেকে বাচ্চা জন্ম নিয়েছে? অত শত আমি জানি না বাপু, আমি নিজ চোখে আমার গোয়াল থেকে ওই ছানাকে বের হতে দেখেছি। মায়ের পেট থেকে বের হলেই বাচ্চা মায়ের, তবে গোয়ালের থেকে বের হলে তো গোয়ালের। ভুল তো কিছু বলেনি এই লোক। তো কন্যা বলো, তোমার কি বিচার? এই ছানাকে এখন কার হাতে তুলে দিতে চাও? মহারাজ, এখানে বিচারের কি আছে? সব তো পরিষ্কার। এবার আপনি আদেশ দিন এই মেয়েকে কারাগারে বন্দি করার। মহারাজ, এই বিচার করবার আগে আমি আপনাদের কিছু কথা বলতে চাই। আবার কি কথা বলতে চাও বাপু তুমি? হ্যাঁ রে সুখ পাখি, এই পৃথিবীতে এসে তোর সবচেয়ে কি দেখে বেশি আনন্দ হচ্ছে বল দেখি? মহারানী, আমার সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে এই দেখে যে এখানে সব মাঠ ভর্তি কত মাছ, আর প্রতিটা জলাশয় ভর্তি কত ফসল। আর কি দেখে খুশি হলি তুই বল তো? আর দেখলাম মানুষ সব জলে বাস করে। কি সব এই উল্টাপাল্টা কথা বলছে তোমার এই সুখ পাখি? চুপ করাও ওকে। কেন মহারাজ, সুখ পাখি কি ভুল বলেছে? ঠিকই তো বলেছে। দেখুন না, আপনার রাজ্যে তো আসলেই মাঠ ভর্তি মাছ। এও কি সম্ভব নাকি? তা যদি সম্ভব না হয় তাহলে গোয়াল কিভাবে ছানার জন্ম দেয় মহারাজ? আপনি বলুন, সেও কি কখনো সম্ভব? ঠিক বলেছ, উপযুক্ত বিচার করেছো তুমি। আমি তোমার উপর খুব খুশি হয়েছি। প্রহরী, এই ছানাকে আসল মালিকের কাছে ফিরিয়ে দাও, আর এই মেথুককে জরিমানা করে রাজসভা থেকে বিদায় করো। ধন্যবাদ মহারাজ, আমাকে বিশ্বাস করার জন্য। আশা করি এখন বিশ্বাস করছেন আমি আপনার শত্রু নই। খুব দ্রুত এই মেয়ে রাজার মন জয় করে নিল, কিন্তু একে বেশি বিশ্বাসের পাত্রী হতে দেয়া যাবে না, কিছুতেই না। এই মেয়ের বুদ্ধিমত্তায় আমি মুগ্ধ। আজ থেকে এ আমার রাজসভায় আমার বুদ্ধিদাতা হিসেবে কাজ করবে। মন্ত্রী রাজসভার বাইরে তার সহচরের সাথে মায়াবিনীর বিরুদ্ধে আলোচনা করছে। খুব দ্রুত এই মেয়েকে বিদায় করতে হবে, না হলে রাজ্য লুটেপুটে খাওয়া বন্ধ হয়ে যাবে। কিছু চিন্তা করবেন না মন্ত্রী মশাই, আপনি শুধু দেখুন রাজ্যে এই মেয়ের এমন দুর্নাম ছড়াবো যা শুনে রাজা মশাই নিজেই একে শুলে চড়াবে। পরদিন রাজসভায় রাজা, মন্ত্রী আর সভা সদস্যদের সাথে মায়াবিনী আর সুখ পাখি উপস্থিত হয়। মন্ত্রী, এই বছরের খাজনা আদায়ের কি হলো? কত খাজনা আদায় হলো? প্রজাদের উপকারের জন্য কি কি কাজ হাতে নেওয়া হয়েছে জানাও তো। রাজামশাই, এবছরের চাষাবাদের অবস্থা খুবই খারাপ। খাজনা আসেনি বললেই চলে। এভাবে চললে রাজকোষাগার ফাঁকা হয়ে যাবে। কি বলছো হে মন্ত্রী? এ তো খুবই বিপদের কথা। তাহলে এই বিপদ থেকে উদ্ধারের উপায় কি? আমি বলি কি রাজামশাই, এবছর যদি খাজনা 1.5 গুণ বেশি আদায় করা যায় তাহলে এই অর্থ সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব। এ কি বলছেন মন্ত্রী মশাই? আপনিই তো বললেন এবছরে ফসল ভালো হয়নি, তবু 1.5 গুণ খাজনা আদায় করতে চাইছেন। এ তো প্রজাদের উপরে জুলুম। ঠিকই তো মন্ত্রী, মায়া তো ঠিকই বলছে। এর পিছনে তোমার যুক্তি কি? রাজামশাই, আপনি যদি সবসময় প্রজাদের নিয়ে এত চিন্তা করেন তাহলে আপনার রাজ্য তো প্রজারাই দখল করে নেবে।
ঠিক ঠিক, মন্ত্রীর কথায় যুক্তি আছে মায়া। যাও মন্ত্রী, রাজ্যে ঘোষণা করে দাও এই বছর 1.5 গুণ খাজনা দিতে হবে। যে দেবে না তার সব সম্পত্তি কেড়ে নিয়ে রাজ্য থেকে বের করে দেওয়া হবে। আপনি যা বলবেন তাই হবে মহারাজ। আমার মনে হচ্ছে আপনি ভুল সিদ্ধান্ত নিলেন মহারাজ। মায়া, তোমাকে মহারাজ বুদ্ধিদাতা হিসাবে রাজসভায় রেখেছেন, কিন্তু তার মানে এই না যে তুমি মহারাজের সিদ্ধান্তকে ভুল বলবে। ঠিক আছে, মহারাজের যা ইচ্ছে। এসব কি হচ্ছে মহারানী? এবার তো সাধারণ মানুষ খেতে না পেয়ে মরেই যাবে। তাই তো দেখছি সুখ পাখি, মন্ত্রীর কুটিল চিন্তা দিয়ে রাজ্যের সর্বনাশ হচ্ছে। এর একটা প্রতিকার করতেই হবে। কি করবেন মহারানী? আমাকে একটু ভাবতে হবে। অন্যদিকে মন্ত্রী তার লোকদের নিয়ে রাজ্যে ঘোষণা দিতে বের হয়েছে। শোনো শোনো শোনো, রাজ্যের সকল প্রজার উন্নতির জন্য মহারাজ কিছু কাজ হাতে নিয়েছেন, যার জন্য কোষাগারে বেশ কিছু অর্থের প্রয়োজন। তাই মহারাজ ঠিক করেছেন এবছর সব প্রজাকে 1.5 গুণ বেশি পরিমাণ খাজনা প্রদান করতে হবে। যে এই আদেশ মানবে না, মহারাজ তার সম্পত্তি ক্রয় করে তাকে রাজ্য ছাড়া করে দেবেন। ঘোষণা শুনে প্রজাদের ভিতর উত্তেজনা শুরু হয়ে যায়। সবাই মিলে প্রতিবাদ শুরু করে দেয়। এ কি বলছেন মন্ত্রী মশাই? এই বছর ফসল মন্দা, আমরা খাজনার পয়সা জোগাতেই পাচ্ছি না, তাহলে 1.5 গুণ কোথা থেকে দেব? ঠিক বলেছো ভাই, আমাদের ঘরে খাবার নেই, আমরা এত টাকা কই থেকে দেব? এত কথা বলো না তো বাপু, এসব কি আমার হাতে নাকি? যদি কিছু বলতে হয় তাহলে রাজা মশাইকে গিয়ে জানাও। হ্যাঁ, তাই করতে হবে। এমন অত্যাচারী রাজা আমরা চাই না। প্রজারা সবাই সেখান থেকে চলে যায়। দেখলি তো বুদ্ধিটা কেমন কাজে দিল? প্রজারা সব খেপেছে। আজও মায়া রাজাকে বুদ্ধি দিতে গিয়েছিল, আমি বুদ্ধি করে সেটা থামিয়ে দিয়েছিলাম। মন্ত্রী মশাইয়ের বুদ্ধির তুলনা হয় না, কিন্তু মন্ত্রী মশাই সত্যি যদি প্রজারা রাজার কাছে বিচার নিয়ে যায় তাহলে কি করবেন আপনি? আমাকে কি তোর পাগল মনে হয় রে? রাজার কাছে বিচার তো আমরাই নিয়ে যাব নাকি? আমি কি ওদেরকে রাজার কাছে যেতে দেব নাকি? যা একটা বুদ্ধি বের করেছেন মন্ত্রী মশাই। এদিকে মায়াবিনী আর সুখ পাখি রাজ্যের অবস্থা দেখতে বাইরে বের হয়েছে। এভাবে পায়ে হেঁটে ঘুরে পুরো রাজ্যের অবস্থা দেখা যাবে না রে সুখ পাখি। এবার তাহলে কি করবেন মহারানী? আশ্চর্য বাহনকে ডাকতেই হবে। কিন্তু মহারানী, কেউ যদি আশ্চর্য বাহনে আপনাকে দেখে ফেলে তাহলে তো বিপদ হবে। রাজ্যের মানুষের ভালোর জন্য এতটুকু বিপদ মেনে নিতেই হবে রে সুখ পাখি। এতগুলো মানুষকে বিপদে পড়ে যেতে দেখতে পারি না। কোথায় আমার আশ্চর্য বাহন? আয়, এখানে আয় আমার বাহন, এক্ষুনি আমার কাছে আয়। মায়াবিনীর ডাক শুনে আশ্চর্য বাহন হাজির হয়। মায়াবিনী আর সুখ পাখি তখন আশ্চর্য বাহনে চেপে বসে। শোন রে আশ্চর্য বাহন, এই রাজ্যে অনেক দুঃখ কষ্ট চলছে। আমি পুরো রাজ্যের অবস্থা দেখতে চাই। তুই এমন ভাবে পুরো রাজ্য ঘুরবি যাতে কেউ আমাদের দেখতে না পায়। আচ্ছা মহারানী, আশ্চর্য বাহনে করে পুরো রাজ্য ঘুরে কি লাভ হবে? আমি নিজে সবার মনের অবস্থা দেখতে চাই। এরপরে আমি নিজে রাজার সামনে রাজ্যের অবস্থা তুলে ধরব। তাহলে নিশ্চয়ই তিনি খাজনা কমিয়ে প্রজাদের উপকার করবেন। আর যদি এই বোকা রাজা সেটা না করে? রাজ্যের যে অবস্থা, তাতে সব প্রজারা মিলে রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে সুখ পাখি। তাতে তো সবারই ক্ষতি হবে। হ্যাঁ, আর ভালো হবে শুধু ওই পচা মাথা মোটা মন্ত্রীটার। তা যা বলেছিস সুখ পাখি, রাজ্যের ভালো না করে এই মন্ত্রী সারাক্ষণ খারাপ ধান্দায় থাকে। আশ্চর্য বাহনে করে মায়াবিনী আর সুখ পাখি রাজ্য ঘুরে দেখতে থাকে। চারদিকে খরা, মাঠে ফসল নেই, প্রজাদের মুখে কোনো হাসি নেই।
দেখেছিস সুখ পাখি, চারদিকে কত অশান্তি, সব এই খাজনা আদায়ের জন্য হয়েছে। এরা খেতেই পাচ্ছে না, আর খাজনা দেবে কোত্থেকে? এখন কি করবেন মহারানী? চল আগে আমরা ওই মন্ত্রীর বাড়িতে যাই, সেখানে গিয়ে আগে তাকে বুঝিয়ে বলা যায় কিনা দেখি। মায়াবিনী আর সুখ পাখি আশ্চর্য বাহনে করে মন্ত্রীর বাড়ির কাছে নামে। যা রে আশ্চর্য বাহন, আবার দরকার পড়লে তোকে ডাকবো আমি। মন্ত্রীর বাড়ির সামনে অনেক প্রজা জড়ো হয়ে আছে। মহারানী, মন্ত্রীর বাড়ির সামনে এত ভিড় কেন? তাই তো, চল তো গিয়ে দেখি। ও ভাই শোনো, এখানে মন্ত্রী মশাইয়ের বাড়ির সামনে তোমরা কি করছো? কি আর করব গো, খাজনা দিতে এসেছি। ভিটে বন্ধক দিয়ে খাজনার পয়সা দিলাম, এরপর কি খেয়ে থাকবো তাও জানি না। দেখলি সুখ পাখি, সবারই কি করুণ দশা। চল ভিতরে যাই। মায়াবিনী আর সুখ পাখি মন্ত্রীর বাড়ির ভেতরে ঢুকলো। ভিতরে গিয়ে দেখলো মন্ত্রী আর তার সহচর খাজনার টাকার হিসাব আলাদা দুটো খাতায় লিখে রাখছে। একই মন্ত্রী মশাই, আপনি টাকার হিসাব দু জায়গায় দুরকম কেন লিখছেন? তুমি কোত্থেকে এলে, আর এখানে তোমার কি কাজ? যাও এখান থেকে চলে যাও। আগে আপনি বলুন, প্রজাদের এত কষ্টের টাকা আপনি কোষাগারে জমা না দিয়ে কি করছিলেন? দেখো মায়া, এসব বোঝা তোমার কাজ নয়। আমি রাজার মতো বোকা নই যে তোমার বুদ্ধিতে চলবো। আমি ছিলাম দেখেই এই রাজ্য চলেছে, আর আমার মতো করেই আমি কোষাগারে টাকা জমা রাখবো। ঠিক আছে, আমি এক্ষুনি রাজার কাছে গিয়ে জানাচ্ছি আপনার সব কুকর্মের কথা। মায়াবিনী তখন সুখ পাখিকে নিয়ে মন্ত্রীর বাড়ি থেকে বের হয়ে যায়। এ কি বলছেন মন্ত্রী মশাই? রাগের মাথায় আপনি এই মেয়েকে সব জানিয়ে দিলেন। এখন রাজা এসব জানলে তো আপনাকে বরখাস্ত করবে। শোন, ওই মেয়েকে রাজসভা পর্যন্ত যেতে দিস না। আটকা ওকে, যা দ্রুত যা। মন্ত্রী তখন তার সহচর কিছু লোক নিয়ে বাড়ি থেকে বের হয়ে মায়াবিনী আর সুখ পাখির পিছু নেয়। একটা নির্জন রাস্তায় যেতেই মায়াবিনীর মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। যাক বাবা, কাজ হয়ে গেল। এই যা, তোরা কোথাও একে ফেলে দিয়ে আয়। সহচর আর তার লোকেরা মায়াবিনীকে একটা শুকনো কুয়োর ভিতরে ফেলে দিয়ে আসে। সুখ পাখি দূর থেকে জায়গাটা চিনে নেয়। অন্যদিকে মন্ত্রী রাজার কাছে ছুটে আসে। সর্বনাশ হয়ে গেছে মহারাজ। কি হলো মন্ত্রী? আজ আমি কোষাগারের টাকা নিয়ে আসছিলাম, রাস্তায় আপনার মায়া আর তার দল একটা বাক্স চুরি করে নিয়ে পালিয়ে গেল। আমি কোনো রকমে একটা খাজনার বাক্স বাঁচিয়ে এনেছি। কি এত বড় বেঈমানি আমার সাথে? মন্ত্রী, যেখান থেকে পারো ওই মেয়েকে আমার সামনে নিয়ে এসো, আমি ওকে শোলে চড়াবো। আর ওদিকে সুখ পাখি কুয়োর পাশে বসে মনের দুঃখে বিলাপ করছে। এটা কি হয়ে গেল? অন্যের উপকার করতে এসে একই বিপদে পড়লো আমাদের মহারানী। এখান থেকে কিভাবে উদ্ধার করব আমি মহারানীকে? মহারানী, আপনাকে এখন কিভাবে উদ্ধার করব আমি? ভাবিস না সুখ পাখি, এক্ষুনি আশ্চর্য বাহনকে ডাকতে হবে। ও এসে এ জায়গা থেকে আমাকে উদ্ধার করে ফেলতে পারবে। কই আমার আশ্চর্য বাহন? এক্ষুনি আমার কাছে আয়। মায়াবিনী ডাকে আশ্চর্য বাহন চলে আসে, আর আশ্চর্য বাহনে করে মায়াবিনী গভীর কুয়া থেকে মাটিতে উঠে আসে। আমি যে কি ভয় পেয়ে গিয়েছিলাম মহারানী। এই কাজ অবশ্যই ওই দুষ্ট মন্ত্রীরা করেছে, সেই পারে এমন বিপদে ফেলতে। ঠিক বলেছিস সুখ পাখি, এই কাজ ওই শয়তান মন্ত্রী করেছে। যখন বুঝেছে আমি ওর সব চক্রান্ত রাজাকে বলে দিব, তখনই এই কাজ করিয়েছে। তাহলে মহারানী, এখন আমরা কি করব? এই জায়গায় থেকে আর কোনো কাজ নেই, চলুন আমরা আমাদের রাজ্যে ফিরে যাই।
এসব কি বলছিস তুই সুখ পাখি? রাজ্যে এত অসহায় মানুষকে বিপদে ফেলে রেখে আমি কিভাবে চলে যাব? তাহলে কিভাবে আমি তোদের রানীর যোগ্য বল? কিন্তু মহারানী, এই পৃথিবীর মানুষগুলো ভীষণ কুটিল। এরা যে ভালো কিছু হতে দিতে চায় না, আপনাকে বিপদে ফেলতে পারে। এটা কিভাবে হতে দেই আমি? তুই একটা কথা ভুল বললি রে সুখ। সবাই কিন্তু কুটিল নয়, অধিকাংশ মানুষ অনেক সহজ সরল। তবে হ্যাঁ, একটা অংশ মানুষ নিজেদের স্বার্থের জন্য অন্য সবার ক্ষতি করতে পারে। তাহলে কি এখন ওই রাজ্যেই আবার ফিরে যাবেন মহারানী? হ্যাঁ চল, তার আগে আমাদের কিছু কাজ আছে, সেটা করতে হবে। অন্যদিকে সারা রাজ্যের লোকেরা মায়াবিনীকে খুঁজে চলছে, এমনকি বাজারের মাঝে সৈন্যরা ঘোষণা করছে, শোনো শোনো শোনো, আমাদের রাজসভার বুদ্ধিদাতা মায়াবিনী রাজকোষের সমস্ত টাকা চুরি করে পালিয়েছে। এই রাজদ্রোহী মেয়েকে তোমরা কোথাও দেখতে পেলে সরাসরি মন্ত্রী মশাইয়ের হাতে তুলে দিতে নির্দেশ দেওয়া হলো। যে তাকে ধরিয়ে দেবে তাকে পুরস্কার দেওয়া হবে। ঘোষণা শুনে সবাই কানাঘুষা শুরু করলো। না না, এই মেয়ে তো অনেক ভালো, আমাদের সবার কথা চিন্তা করতো। সে কিভাবে এই কাজ করে? ঠিকই বলেছ, আমাদের সাথে এমন বেইমানি মায়া করতেই পারে না। ও আমাদের ভালো চাইতো সবসময়। যা বলেছি সেটাই শুনে রাখো সবাই, কারো মতামত রাজা মশাই জানতে চাননি। মাঝিও তখন বাজার দিয়ে যাচ্ছিল। ঘোষণা শুনে ছুটতে ছুটতে সে বাড়িতে ফিরে গেল। গিন্নি, ও গিন্নি, সর্বনাশ হয়ে গেছে যে। কি হলো কি? এভাবে কেন চেঁচাচ্ছ সকাল সকাল? রাজবাড়ির সৈন্য মায়াবিনীকে খুঁজছে। সে নাকি কোষাগারের টাকা নিয়ে পালিয়েছে। এসব কি বলছো? যে মেয়ে তার সোনা গয়না খুলে দিয়ে দেয়, তার মাঝে কি কোনো লোভ থাকতে পারে? মায়াবিনী আর সুখ পাখিকে দেখে মাঝি আর মাঝির বউ ভীষণ অবাক হয়ে যায়। এ কি মায়াকন্যা, তুমি কোথা থেকে এলে? রাজ্যে যে তোমাকে খোঁজার জন্য সৈন্যরা ঘুরছে চারদিকে। আমি সব জানি মাঝি ভাই, এইসব কুচুকরি মন্ত্রীর ষড়যন্ত্র, আর তার জন্যই এসব কিছু হচ্ছে। আমাকে একটু খুলে বলো দেখি মায়া, কি হয়েছে? মায়াবিনী আর সুখ পাখি এ কয়দিনে কি হয়েছে সব খুলে বলে। কিভাবে মন্ত্রী অতিরিক্ত খাজনা আদায় করছে, কিভাবে মায়াবিনীর উপর আক্রমণ হয়েছে। এবার তো বুঝলে তো মাঝি ভাই, রাজ্যে এখন কি চলছে? সবই তো বুঝলাম, কিন্তু মন্ত্রীর এই কুকর্ম আমরা থামাবো কিভাবে? দুষ্ট মন্ত্রীকে একটা উচিত শিক্ষা দিতে হবে মহারানী। কিন্তু সেটা হবে কিভাবে? আমার মাথায় একটা বুদ্ধি আছে, কিন্তু সেটা কাজে লাগাতে গেলে রাজ্যের সবার সাহায্য দরকার হবে। তাহলেই মন্ত্রীর হাত থেকে প্রজাদের বাঁচানো যাবে। মাঝি, মায়াবিনী আর সুখ পাখি মিলে আলোচনা শুরু করে। অন্যদিকে রাজসভায় রাজা আর মন্ত্রী কথা বলছে। হারানো খাজনা উদ্ধারের কাজ কত দূর এগুলো? রাজামশাই, চারদিকে সৈন্য পেয়াদারা ওই মায়াকে খোঁজার জন্য ছড়িয়ে রয়েছে। খুব দ্রুতই ওকে খুঁজে পাওয়া যাবে। মন্ত্রী, শুধু মায়াকে পেলেই চলবে না। রাজ্যের অবস্থা ভালো না, খাজনার টাকাগুলো উদ্ধার করতে হবে, তা না হলে প্রজারা বিদ্রোহ ঘোষণা করবে। আপনি চিন্তা করবেন না রাজামশাই, আমি দেখছি কি করা যায়। আর কি দেখবে মন্ত্রী, এমনিতেই তোমার বুদ্ধির জন্য অতিরিক্ত খাজনা আদায় করা হলো। রাজামশাই, এসব তো রাজ্যের ভালোর জন্যই করা হলো। এখন আপনি আমায় কেন দোষ দিচ্ছেন? দোষ তো করলো মায়া। কতবার বারণ করলাম অপরিচিত একটা মেয়েকে রাজসভায় রাখবেন না, আমার কথা তো শুনলেন না। এখন দেখুন কি বিপদই না পড়লাম আমরা সবাই। অনেক শুনেছি এসব কথা, এখন এই বিপদ থেকে উদ্ধার করো আমাকে, নইলে আমার আর রাজ্য পরিচালনা করা হবে না মন্ত্রী। একদম চিন্তা করবেন না, আমি নিজে গিয়ে উদ্ধার কাজের তদারকি করছি। মন্ত্রী তখন রাজসভা থেকে বেরিয়ে আসে। আমিও তো এটাই চাই, প্রজারা বিদ্রোহ ঘোষণা করুক, রাজাকে সিংহাসন থেকে টেনে নামিয়ে আনুক, তারপর আমি হব এই রাজ্যের রাজা। মায়াকে প্রজাদের হাতে তুলে দিলে তারাও মেনে নেবে আমি যোগ্য রাজা। হা 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 হা। এমন সময় মন্ত্রীর সহচর দৌড়ে মন্ত্রীর কাছে এলো।
সর্বনাশ হয়ে গেছে মন্ত্রী মশাই, মায়াকে যেই কুয়ায় অজ্ঞান করে বন্দি করে রেখে এসেছিলাম সেখানে সে নেই, একদম হাওয়ায় মিলিয়ে গেছে। কি বলছিস তুই? এ তো দেখি মহা বিপদ। মায়া যদি রাজার কাছে চলে আসে তাহলে তো আমার সব কষ্ট মাঠে মারা পড়বে। আমার আর এই রাজ্যে রাজা হওয়া হবে না। তাহলে এখন কি করব মন্ত্রী মশাই? যা, দ্রুত যা, লোকজন যা লাগে সবাইকে নিয়ে ওই মেয়েকে খুঁজে বের কর। আমি যাই রাজার কাছে, পরিস্থিতি সামলাতে হবে। সহচর তখন মন্ত্রীর কথা মতো বের হয়ে গেল। মন্ত্রীও রাজার কাছে ফিরে এলো। সুখবর আছে মহারাজ, এইমাত্র এক গুপ্তচর জানালো যে সে মায়াকে দেখতে পেয়েছে। খুব দ্রুত আমি তাকে আপনার সামনে হাজির করব। এ তো খুব ভালো কথা, এবার খাজনার টাকাও বের হয়ে আসবে, বিপদ মুক্ত হওয়া যাবে। মন্ত্রী, তুমি আমাকে বাঁচালে। মহারাজ, মহারাজ, সংবাদ আছে। আপনি যে বিজ্ঞাপন দিয়েছিলেন মায়া পালিয়েছে, আমি তাকে ধরিয়ে দিতে পারি মহারাজ। তোমার কথা আমি কিভাবে বিশ্বাস করতে পারি? তুমি যে পুরস্কারের লোভে মিথ্যা বলছো না, তার প্রমাণ কি? আমি কোনো মিথ্যা বলছি না মহারাজ, মিথ্যা বললে এই অধমের প্রাণ নিয়ে নেবেন। মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি লোক পাঠাচ্ছি মায়াকে ধরে আনতে। এই ভুল করবেন না মন্ত্রী মশাই, আমি অনেক কষ্ট করে তাকে আমার ঘরে বন্দি করে এসেছি। ও খুবই ধূর্ত, আপনি চলুন, নইলে ও পালাবে। হ্যাঁ মন্ত্রী, তুমি যাও, গিয়ে ওকে পাকড়াও করে আমার সামনে হাজির করো। ওকে আমি এমন শাস্তি দেব যাতে আর কেউ কখনো এই কাজ করার সাহস না পায়। মন্ত্রী আর মাঝি রাজসভা থেকে বের হয়ে যেতে সুখ পাখি আর মাঝির বউ সেখানে এসে প্রবেশ করে। মহারাজ, মহারাজ শুনুন, ভারী বিপদের কথা। এ কি সুখ পাখি, তোর এত বড় সাহস? আমার সাথে বেইমানি করার পর আবার আমার কাছে এসেছিস? তোর মালিককে ধরে আনতে গিয়েছে মন্ত্রী, এরপর দুজনেরই গর্দান নেব আমি। শান্ত হন মহারাজ, আপনি যা ভাবছেন তা নয়, এসব মন্ত্রীর ষড়যন্ত্র। সেই এসব কিছু করেছে আর দোষ দিচ্ছে মায়ার নামে। শুনি তোমাদের কথা, কি সেই ষড়যন্ত্র? এরপর সুখ পাখি আর মাঝির বউ মিলে রাজাকে সবকিছু খুলে বলতে শুরু করলো। কিভাবে মায়াকন্যা রাজ্যের প্রজাদের দুর্গতি দেখে তাদের কথা ভেবে রাজপ্রাসাদে এসেছিল, কিভাবে মন্ত্রী সব সময় তাকে ঝামেলায় ফেলতো, আর কিভাবে মায়া দেখে ফেলেছিল মন্ত্রীর টাকা লুটের কথা। বুঝলেন তো মহারাজ, আপনি যাকে এত বিশ্বাস করতেন সেই মন্ত্রী এতদিন এত কিছু করেছে, আর সেই চাইতো রাজ্যে যাতে দুর্ভিক্ষ হয়, এতে আপনাকে প্রজারা ক্ষমতা থেকে নামিয়ে দেবে আর সে হবে রাজ্যের রাজা। এত বড় স্পর্ধা এই মন্ত্রীর? আজ ওর একদিন কি আমার একদিন। চলো সুখ পাখি আর মাঝির বউ, আজ রাজ্যে সবার সামনে আমি ওকে শাস্তি দেব। মহারাজ, মায়া একটা সুন্দর বুদ্ধি বের করেছে মন্ত্রীকে জব্দ করার। চলুন আমাদের সাথে, নিজের চোখে দেখবেন মন্ত্রীর সত্যতা কতটুকু। সুখ পাখি, মাঝির বউ আর মহারাজ মাঝির বাড়ির দিকে রওনা দিল। অন্যদিকে মাঝি, মন্ত্রী আর তার সহচরকে নিয়ে তার বাড়িতে পৌঁছে গেল। ওই হে মাঝি, কোথায় আটকে রেখেছো ওই মেয়েকে? ওই তো মন্ত্রী মশাই, ওই ঘরটায় আটকে রেখেছি, যান না ভেতরে গিয়ে দেখুন, আচ্ছা মতো শক্ত করে বেঁধে রেখেছি। হ্যাঁ চলো গিয়ে দেখি। মন্ত্রী আর সহচর ঘরের ভিতরে ঢুকতেই মাঝি বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। এ কি মন্ত্রী মশাই, দরজা যে বন্ধ করে দিল বাইরে থেকে। হায় হায়, তাই তো, এই ঘরে মায়া তো নেই। মাঝি, ও মাঝি, এখনই দরজা খোলো। কি হচ্ছে সব, খোলো বলছি। দরজা না খুললে কপালে কিন্তু ভারী দুঃখ আছে মাঝি। আর ওই বদমাস মেয়েটাই বা কোথায়? চাস কি তুই? মন্ত্রী জানালার কাছে গিয়ে মাঝিকে বারবার ডাকতে শুরু করে। তখন মায়াকন্যা জানালার সামনে গিয়ে দাঁড়ায়। কেমন আছেন মন্ত্রী মশাই? আমাকেই খুঁজছেন তো? এ কি, তুমি বাইরে কেন? মাঝি তাহলে আমাদের মিথ্যে বলেছে? হ্যাঁ, আপনার মিথ্যে শাস্তি দেওয়ার জন্য একটু মিথ্যে বলেছি। কি ভেবেছো মায়া, আমাকে আটকে রাখলেই সব ঠিক করে ফেলতে পারবে তুমি? মহারাজ যদি জানতে পারে তুমি আমাকে আটকে রেখেছো, তাহলে এখনই পেয়াদারা এসে তোমাকে কারাগারে পুরে দিবে।
মন্ত্রী মশাই, আপনি যদি প্রজাদের কথা ভাবতেন তাহলে কিন্তু সবাই আপনাকে শ্রদ্ধা করত, কিন্তু আপনি তো তাদের ধোঁকা দিচ্ছেন, তাদের রোজগার মেরে খাচ্ছেন। এটা কি উচিত হচ্ছে? উচিত অনুচিত আমাকে শিখিও না মায়া। রাজ্য কিভাবে পরিচালনা করতে হয় তোমার চেয়ে আমি ভালোই জানি। আর এই যে অযোগ্য রাজা, সেও কি ক্ষমতার উপযুক্ত? উপযুক্ত না হলেও আপনার মতো গরিব মানুষের টাকা হাতিয়ে নেয়ার মতো লোক রাজা মশাই নন। কি প্রমাণ আছে তোমার কাছে? সেই টাকা উদ্ধার করতে তুমি পারবে না। এছাড়াও রাজার কাছে গিয়ে বললে সে তোমাকে আর বিশ্বাসও করবে না মায়া। আমি হব এ রাজ্যের রাজা, আমাকে কেউ আটকাতে পারবে না। হা 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 হা। তাহলে আপনি স্বীকার করছেন প্রজাদের অতিরিক্ত করের টাকা আপনিই সরিয়েছেন আর আমার নামে মিথ্যা অপবাদ ছড়িয়েছেন রাজ্যে? আমি ইচ্ছে করে এসব করেছি মায়া, যাতে রাজ্যে দুর্ভিক্ষ হয়। প্রজারা না খেতে পেয়ে রাজাকে সিংহাসন থেকে টেনে নামাবে, আর আমি সেই সিংহাসনে গিয়ে রাজা হিসাবে বসবো। এটাই তো আমার সারা জীবনের ইচ্ছা। মাঝ থেকে তুমি এসে রাজাকে প্রজাদের খুশি করার বুদ্ধি দিতে শুরু করলে। একটা সুখী রাজ্যের জন্য সেটাই দরকার মন্ত্রী মশাই। অত কথা জানতে চাইনি আমি। দরজা খুলে দাও, না হলে এই দরজা ভেঙে বের হব আমি। তার আর দরকার পড়বে না, রাজা মশাই নিজেই ঠিক করবেন আপনার কি শাস্তি হওয়া উচিত। রাজা মশাই তোমার কোনো কথাই বিশ্বাস করবে না মায়া। তোমার সব কুকর্ম নিজের কানে শুনেও বিশ্বাস করব না বলছো মন্ত্রী? মাঝি এসে দরজা খুলে দিল। মন্ত্রী আর তার সহচর বাইরে বেরিয়ে এলো। বিশ্বাস করুন রাজামশাই, আমি কিচ্ছু করিনি, সব মন্ত্রী মশাইয়ের কথাই হয়েছে। তিনি আমাকে টাকার লোভ দেখিয়ে এসব করিয়েছেন। পেয়াদা, একে পাকড়াও করে কারাগারে নিয়ে যাও। মন্ত্রী, এত বছর ধরে তুমি আমার এত কাছের একজন মানুষ হয়েও শেষে কিনা আমার সাথেই বিশ্বাসঘাতকতা করলে। এর কি শাস্তি তোমার পাওয়া উচিত নিজেই বলো। আমায় ক্ষমা করে দিন রাজামশাই, আমি ভুল করে ফেলেছি। এরকম ভুল আর কোনোদিনও হবে না। না মন্ত্রী, তুমি রাজ্যবাসীর সাথে যে অন্যায় করেছো তারপরেও তোমার শাস্তি না দিলে ওদের সাথেই অন্যায় করা হবে। মায়া, তুমি বলো মন্ত্রীকে কি শাস্তি দেওয়া যায়? মহারাজ, ক্ষমার উপরে কোনো সুন্দর নেই। মন্ত্রী মশাই যদি নিজের ভুল স্বীকার করে নেন আর অনুতপ্ত হন, তবে সেটাই সবচেয়ে সুন্দর হবে। হ্যাঁ মায়া, আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি। ক্ষমতার লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি যা করেছি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও মায়া। রাজ্যবাসীর অতিরিক্ত করের টাকা ফিরিয়ে দিয়ে আপনি তাদের কাছে ক্ষমা চান মন্ত্রী মশাই, তারা আবার আপনাকে আপন করে নেবে। তাই হোক তবে। কই গো মন্ত্রী, চলো করের টাকা কোথায় লুকিয়ে রেখেছো দেখি। হ্যাঁ রাজামশাই, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব এবার। এরপর মন্ত্রী তার বাড়িতে গিয়ে লুকোনো সব টাকা বের করে রাজার হাতে তুলে দেয়। রাজামশাই, এই যে সেই অর্থ, আজ বিকেলেই রাজ্যবাসীর কাছে আমি ক্ষমা চাইব। বিকেল বেলা রাজপ্রাসাদে রাজ্যবাসীকে ডেকে রাজা আর মায়া অতিরিক্ত অর্থ ফিরিয়ে দেয়। আজ রাজ্যবাসীর কাছে আমি ক্ষমা চাইতে এসেছি। সবাই আমার ভুল কাজের জন্য আমাকে ক্ষমা করে দিন, আর নিজের ভুল সংশোধন করার একটা সুযোগ দিন আমাকে। এই রাজ্যে এখন সুখ শান্তি প্রতিষ্ঠিত হবে। আমার কাজ শেষ হয়েছে, আমাকে যে এবার ফিরে যেতে হবে। সে কি মায়া, আমাদের ছেড়ে তুমি কোথায় চলে যাবে? আমার নিজেরও কিছু দায়িত্ব আছে মহারাজ। আমার নিজেরও একটা রাজ্য আছে। আমার রাজ্যকেও এবার আরো সুন্দর করে তুলতে হবে। বিদায় রাজ্যবাসী। না মায়া, যেও না আমাদের ছেড়ে। যেতে যে আমায় হবেই। আয় রে সুখ পাখি। এই বলে মায়াবিনী তার আশ্চর্য বাহনকে ডেকে তাকে চেপে তার রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়, আর পুরো রাজ্যবাসী চোখের জল দিয়ে তাকে বিদায় জানায়।